স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন বা এই সংশয় কম বেশি অনেকের মধ্যে কাজ করেছিল, তবে আজকের এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বলা যায় সেই সংকট, সেই সংশয় অনেকটাই কেটে গেল। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম। নির্বাচন কমিশন তো বলছে বটে যে এটা একটা ঐতিহাসিক নির্বাচন, কিন্তু বিশ্লেষকরা কিন্তু এটাও বলছেন যে এখানে নজিরবিহীন চ্যালেঞ্জ আছে। আমরা আলাপে যাব, আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। জেসমিন টুলি, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। প্রথমত একটা সংশয় যেটা ছিল সেটা দূর হয়ে গেল বলা যায়, কারণ তফসিল ঘোষণার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে কবে আসলে নির্বাচনটা হতে যাচ্ছে, 12 ফেব্রুয়ারি আগামী বছরের। এমন অনেক চ্যালেঞ্জ এই কমিশনকে নিতে হচ্ছে যেটা আগে কখনো কোনো নির্বাচন কমিশনকে নিতে হয়নি। একটা তো জুলাই গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে যে গণভোটটা হবে সেটা, এবং একই দিনে জাতীয় নির্বাচনের মতো একটা কর্মযোগ্য দুটো ব্যালট। এই জায়গাটাতে আসলে আপনি বিশেষ কি চ্যালেঞ্জ দেখছেন? আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আসলে গণভোটের চ্যালেঞ্জ, আবার এখানে যেটা নির্বাচন কমিশনের জন্য একদমই নতুন, এটা যেটা একটা দুইটা বড় নির্বাচন একই সাথে হচ্ছে। গণভোটে মূলত চ্যালেঞ্জ এখানে সেরকম কিছু না, যদি এটা প্রচারণা সঠিকভাবে হয়, নির্বাচন কমিশন যদি প্রচারণা প্লাস সরকার যদি প্রচারণা করে, রাজনৈতিক দলগুলো যদি প্রচারণা হয়, তাহলে মানুষ জানে ভোট দেওয়ার সময় অবশ্যই জাতীয় সংসদের পাশাপাশি গণভোটে ব্যালটটাও জানে, তারাও সেখানে হা বা না যেটাই হোক তারা ভোট দেন। কমিশনের জন্য বাড়তি যেটা যে ডবল ব্যালট, কোনোটা টাইমটা বেশি লাগবে, ভোট দেবার সময়টা বেশি লাগবে, কিন্তু কমিশন যেটা করেছে এবার যে প্রত্যেক গোপন কক্ষে 2টা করে বুথ তারা গোপন কক্ষে বাড়ানোর চেষ্টা করছে। তারপরে সময় বাড়াইছে, সকালে আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা। এই সব মিলায়ে আমার মনে হচ্ছে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং ভোটাররা যদি ভোট দিতে আসে, তাহলে ইনশাল্লাহ মানে জাতীয় সংসদ এবং গণভোট যেদিন একসাথে হবে, যে 12 ফেব্রুয়ারি, ইনশাল্লাহ ভালো মতনই ইলেকশনটা হবে। দেখেন, এখানে একটা বিষয় আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই প্রশ্নটা করছেন যে গণভোটের যে 4টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের যে ভাষাগত যেই জায়গাটা থাকবে সেটা বোঝারও একটা ব্যাপার আছে। প্রান্তিক অঞ্চলে যে মানুষটা আসলে গণভোট প্রথমবারের মতন দেবেন, তাকেও সে প্রশ্নগুলো বুঝতে হবে, তারপরে হ্যাঁ বা না সেটা সিলেক্ট করবেন। এই যে প্রান্তিক অঞ্চলে মানুষকে বোঝানো, পুরো বিষয়টা ধারণা দেয়া, এই জায়গাটা কি বলবেন? এটা আসলে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলো করবে, মূলত করবে যা জুলাই সনদে যে সমস্ত সংস্কার প্রস্তাব, তার সাথে আপনি একমত করে সহজভাবে বোঝাবে। অত জটিল প্রশ্ন দিয়ে তো বোঝানো সম্ভব হবে না, বা তা বোঝাও কঠিন, সেজন্য সহজভাবে বোঝাবে। তাতে মানে যে রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, তারা তাদের ভোটারদের কিন্তু বলে দেবে যে আমরা আসলে হার পক্ষে কেনার পক্ষে, তখন এই প্রচারণাটা হয়ে যাবে। আসলে পুরো জিনিসটা বুঝায় ভোট কেন্দ্রে যে ভোট দাও, এটা তো সম্ভব একদম। না। তার মানে এখানে শুধু কমিশনের একার দায় না, এখানে আসলে প্রতিটা অংশগ্রহণকারী নির্বাচনকারী যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ভূমিকা রাখতে হবে। আর দুটো বিষয় আপনার কাছে আমি জানার চেষ্টা করব। দুটো বিষয়ের প্রথমটা হচ্ছে প্রবাসীদের জন্য যে পোস্টাল সিস্টেমটা রয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে, সেটা এখনো ট্রায়াল বেসিসের মধ্যেই রয়েছে বলে অভিযোগ আছে। সেই জায়গাটা কতটা ফিট হবে, এবং দ্বিতীয় হচ্ছে প্রচুর অপতথ্য ছড়াচ্ছে, সেটাই বা কতটা চ্যালেঞ্জ তৈরি করবে। আমি আপনার কাছে আসবো যখন দ্বিতীয়বার আসবো। ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনি শুনলেন। একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই জনাব কাজী মাহবুবুর রহমান, আপনি দেখেছেন যে দুজন ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগ করেছেন এবং তারা হয়তো নির্বাচনে অংশ নেবেন। এখন এটা প্রেস সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো আন্দোলন বা কোনো যদি উস্কানিমূলক কার্যক্রম করা হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না, কঠোর হবে। অন্যদিকে ছাত্র উপদেষ্টা পদত্যাগ করার পর আমরা সন্ধ্যায় দেখেছি তাদের বিরুদ্ধে একটা ছোটোখাটো মিছিল হয়েছে, বিক্ষোভও জানিয়েছে। কোনো ধরনের পরিস্থিতি যদি পরিবর্তিত হয়ে যায় এবং কোনো রকমের নাশকতার সৃষ্টি হয়, সেই জায়গাগুলো আসলে কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কতটা বাধা তৈরি করতে পারে হয়তো পুরো প্রক্রিয়ার মধ্যে? কাজী মাহবুবুর রহমান। জি, আসলে এটা একটা বড় আনন্দের বিষয় যে আমরা প্রায় 15 বছর পরে বা 17 বছর পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের সংবাদ শুনলাম, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের।
এই জন্য সরকার সাধুবাদ পেতে পারে, এবং সরকার যে কথা দিয়েছিল তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় সেটা কিন্তু সরকার রেখেছে। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে নির্বাচনের চ্যালেঞ্জ গুলো কি, নির্বাচনের কি, আসলে ব্যাপারটা কি, নির্বাচনের চ্যালেঞ্জ কিন্তু একটা স্তর অলরেডি নির্বাচন কমিশন অতিক্রম করতে পেরেছে। তারা যে অলরেডি আমাদের এই তফসিল ঘোষণা করতে পেরেছে, এটাও কিন্তু একটা বড় মানে বিষয় অর্জন, বড় অর্জন যে তারা তফসিল ঘোষণা করতে পেরেছে। এখন যে দুইটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আসবে, একটা হলো বড় বিতর্ক আসতে পারে যে যাদেরকে বাছাই করা হবে এই বাছাই প্রক্রিয়াটাতে একটা বিতর্ক আসতে পারে, এখানে যেন নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারে, এটাই হলো তার জন্য বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো বাছাই করার পরে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদের মধ্যে যারা নির্বাচনে যাবেন তাদের ক্ষেত্রে সহিংসতার লেভেলটা যদি সহিংসতা নিয়ন্ত্রণ করা না যায়, সেটা কিন্তু নির্বাচন মানে আমি যে পয়েন্টটাতে হাইলাইট করতে চাচ্ছি, ধরুন এখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে একটা করে মব তৈরি হয় এবং সেই মবের কারণে দেখা যায় যে পরিস্থিতি এমন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে আইন শৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হয়। এখন আসলে নির্বাচন কমিশন তারা প্রার্থিতা দেখবেন, যাচাই বাছাই করবেন, ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। সেই সময় বঞ্চিতরা যদি কোনো রকমের মব তৈরি করে, কোনো রকম অস্থিরতা তৈরি করে, সেই জায়গাটা সামলাবে আসলে কি করে? এটা সামলানোর জন্য তো সরকার আছে, নির্বাচন কমিশন এবং সরকার দুই পক্ষ মিলে এটা সামলাতে হবে। এই অবস্থাটা আজকে নতুন না, আমরা যত নির্বাচন করি সকল নির্বাচনের ক্ষেত্রে কিন্তু যারা নির্বাচনে মনোনয়ন পান না তারা হতাশ হন এবং তারাও সহিংসতা তৈরি করে। তো এই সহিংসতা এবং হতাশাকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে, অন্য কোনো উপায় নাই। এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে, যেখানেই কেউ গন্ডগোল করবে, কেউ নিয়ম আইন শৃঙ্খলা লঙ্ঘন করবে, তাকে সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই এটাকে কন্ট্রোল করা। তবে রাজনৈতিক দলগুলো যেহেতু এই সরকারের এই ম্যান্ডেট দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সমর্থনে যদি সরকার আছে, আমি মনে করি এই যে বর্তমানে যে ইন্টারিম অবস্থা, এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব আছে যেন তারা যতটা পারে তাদের বিদ্রোহী প্রার্থী বা তাদের নেতা কর্মীদেরকে সংযুক্ত রাখতে পারা। কারণ এটা কিন্তু নির্বাচনের আগে যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা বেশি সহিংসতা করবে তারা কিন্তু ভোট কম পাবে। সুতরাং তাদের নিজেদের প্রয়োজনে হোক, সরকারকে সহযোগিতা করতে হোক, তারা কিন্তু নিজেরাও নির্বাচন কমিশনকে এবং সরকারকে সহযোগিতা করতে গিয়ে মানে এই জায়গাটাতেও আসলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে। আমরা তো আসলে বলি রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে, কিন্তু তারা আসলে কেমন দায়িত্ব নেন এটাই আসলে প্রশ্ন বটে। কারণ প্রান্তিক অঞ্চলের অনেক মানুষই তো আসলে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত এবং দেখা যায় ঘটনাগুলো সেই জায়গা থেকেই বেশি ঘটে। কাজে ওই তৃণমূল পর্যায়ে নজরদারিটা কেমন হবে সেটাও তো একটা বড় চ্যালেঞ্জ। আমি ধাপে ধাপে নিশ্চয়ই আসবো, সেগুলো নিয়ে কথা বলবো। জেসমিন টুলি, আবারও আপনার কাছে আসি। আমরা বলছিলাম যে প্রবাসীরা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এটা অনেক বড় একটা দায়িত্ব এবং সুখবরও বটে, কিন্তু মুশকিল হচ্ছে তাদের জন্য যে পোস্টাল সিস্টেমটা রয়েছে এটা অনেকটা ট্রায়াল ফেজের মতোই রয়েছে। মানে আপনার মনে হয় কিনা 12ই যে ফেব্রুয়ারি নির্বাচন হবে তার আগে ঠিকঠাক মতো এই জিনিসটা তৈরি করাটা একটা বড় চ্যালেঞ্জের হয়ে যেতে পারে? আমি সংযোগটা পুনরস্থাপন করার চেষ্টা, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি জি জি ঠিক আছে। আসলে এবার সহজ করা হয়েছে এইটা যে যারা যেখান থেকে ভোট দিতে চান তারা সেখান থেকে বসে রেজিস্ট্রেশন করবে এবং ইলেকশন কমিশন পোস্ট অফিসের মাধ্যমে তার কাছে ব্যালটটা পাঠা দেবে এবং উনি অ্যাডভান্স ভোটিং দিয়ে আবার পোস্ট অফিসের মাধ্যমে ফেরত আসবে। এটার জন্য কমিশন আসলে এবার তো প্রথমে প্রবাসীতে ভোটার নেওয়ার ব্যাপারটা কমিশন প্রথম টাইম চালু করেছে, সেই জন্য ঠিক ভোট না হলে এই ব্যবস্থা যে ব্যবস্থা করেছে তার কি কি ত্রুটি আইডেন্টিফাই করাটা একটু মুশকিল। কিন্তু ভোট দেবার জন্য যে রেজিস্ট্রেশন যে অ্যাপটা তৈরি করেছে এটা আমার কাছে মনে হয় খুবই কার্যকর এবং ভোটাররা আগে থেকে একটু রেজিস্ট্রেশন করলে তারপরে ব্যালটটা যে বিদেশে যে আবার আসবে, এই সময়টা যে সময়টা আছে এই সময়ের মধ্যে যদি এসে পৌঁছায় এবং রিটার্নিং অফিসারের কাছে যদি ভোটের দিন বিকাল 4 ঘটিকার মধ্যে এসে পৌঁছায় তাহলে সেই সমস্ত ব্যালট গুলো পোস্টাল ব্যালট গুলো গোনানোর মধ্যে হবে। আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটটা সেটা নিয়ে আমার মনে হচ্ছে না সমস্যাটা অত হবে, কিন্তু দেখা যাক আসলে প্রথমবার তো
না, জিনিসটাকে না ব্যবহার করলে, ট্রায়ালে না গেলে তো বোঝা যাবে না আসলে এটা কতটা প্রুফ হলো। বুঝতে পারছি এখন হয় কি মানে খুব চমৎকার ব্যবস্থাপনাও নষ্ট হয়ে যেতে পারে ছোটখাটো কিছু গুজবের মধ্য দিয়ে, কারণ আমরা জানি গুজব এখন এমনভাবে মাত্রা ছাড়াচ্ছে এবং তার সাথে এআই যুক্ত হয়েছে, এবং আমরা আমাদের গণমাধ্যম তাদের ফটোকার্ডগুলোকে নকল করে এমনভাবে নিখুঁতভাবে গুজবগুলো ছড়ানো হচ্ছে যে প্রান্তিক অঞ্চলের মানুষ এটা সত্যি ভেবে ধরেও নিচ্ছেন। মানে এই অপতথ্য দমন করাটা আসলে কমিশনের একার পক্ষে তো কখনোই সম্ভব না, এখানে রাষ্ট্র এবং অন্যান্যদের জড়িত থাকতে হবে, কিন্তু চ্যালেঞ্জটা আসলে কি দেখেন? এটা তো আসলে দেখেন, এটা আমাদের সামাজিক ব্যাধির মতন ছড়াই গেছে এবং নির্বাচনে এটা ব্যবহার হবে এটা ধরেই নেওয়া যায়। যদিও এআই ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সেটা হয়তো প্রার্থী এবং রাজনৈতিক দলগুলো এটা হয়তো মেনে নিল, তারা এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করলো না। কিন্তু আদার্স যারা আছে, যে সমস্ত গ্রুপ আছে, তারা যে করবে না এবং তাদের কতটা নিয়ন্ত্রণে আনা যাবে কমিশন পারবে, সেটা একটু ভাবনার বিষয়। কিন্তু কমিশন যে তার নিজস্ব সেল থাকবে, আমার ধারণা কমিশন বিভিন্ন জায়গায় যে এআই এর এই ধরনের তথ্যগুলো যাচাই বাছাই করার জন্য ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে হয়তো ব্যবস্থা নেবে। কিন্তু তারপরে আসলে আমরা সবাই জানি যে এআই এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে একটা জিনিস কিভাবে ভাইরাল হয়ে যায়, এবং এটা নির্বাচনকে নষ্ট করার জন্য যথেষ্ট একটা টুলস। এটা আসলে এটা আমাদের সবাইকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং প্রার্থীরাও সজাগ থাকবে আমরা আশা করি, এবং তারা নিজেরাও ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা তারা প্রচারণা করতে পারে। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের টেকনোলজিও নিতে হবে এবং টেকনোলজির খারাপ দিকটা সেটা তো অবশ্যই, এবং আমরা দেখেছি আমাদের যে কটা বড় দুর্বলতা আছে তার ভিতরে একটা বড় দুর্বলতা হচ্ছে আমরা চোখে চোখ রেখে টেক জায়ান্টদের সঙ্গে কথা বলতে পারি না, অর্থাৎ আমরা বলতে পারি না ফেসবুক বা এই জাতীয় প্ল্যাটফর্মগুলোকে যে আমাদের কন্টেন্ট এখনই রিমুভ করেন, এটা অপতথ্য। আমি নিশ্চয়ই একটা ফিরবো সাথে সময় থাকলে। ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনি জানেন যে যেখানে অনলাইন শব্দটা আমরা প্রয়োগ করি সেখানে আসলে সাইবার নিরাপত্তার প্রশ্নটা আসে। আমরা তো একটা বড় আছে। হ্যাঁ, ডক্টর কাজী মাহবুবুর রহমান, একটু জানতে চাই মানে আমরা যেহেতু পোস্টাল সিস্টেমের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণ নিচ্ছি, সেখানে সাইবার নিরাপত্তার দিকটা তো ভেবে দেখতে হবে, কারণ ভোট কারচুপি একটা জিনিস এবং সাইবার হ্যাক হওয়ার একটা জিনিস। সংখ্যা কি দেখেন আপনি এখানে? আপনার অডিওটা আনমিউট, একটু মিউট করি। মিউট আছে, একটু আনমিউট। ঠিক হয়নি। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনার সংখ্যা তো আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট সংখ্যা। কিন্তু আপনি দেখেন প্রবাসী ভোটারদের ভোটারের সংখ্যা খুবই সামান্য, মানে খুবই লিমিটেড। তো আসলে প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক যদি আপনি চিন্তা করেন, তাদের কিন্তু ইম্প্যাক্টটা, তাদেরকে সম্মান করা হয়েছে এবং তাদের ভোট দেওয়ার অধিকারটা দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, এটা খুব ভালো কাজ হয়েছে। কিন্তু কেন্দ্র মানে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তাদের প্রভাব বিস্তার করা, মানে এই ভোটগুলোর প্রভাব বিস্তার করার সামর্থ্য কিন্তু খুব সামান্যই। তো এইটার কারণে আমি বলছি কোনো হয়তো হবে যেখানে ফাইট হবে খুব, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে থাকবে না। সেই জায়গা থেকে আমার কাছে কেন জানি মনে হয় এইটা কিন্তু এত সিরিয়াসলি ওইটাকে হ্যাক করার জন্য লোকজন থাকবে না, আমার যেটা অনুমান। আমি মনে করি এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে প্রার্থীকে ব্লেম দেওয়া, প্রার্থীকে নানান ধরনের অপবাদ দেওয়ার মাধ্যমে, মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে সমাজে বাজেভাবে উপস্থাপন করা, এর ফলে তাকে ডিগ্রেড করে যেন তার ভোট কমে সেই ব্যবস্থা থেকে মনোযোগ দিবে বিকল্প প্রার্থীরা বেশি, যে যতটা না মনোযোগ দিবে হ্যাক করার পথে। তবে আপনার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে এইটা হ্যাক হতে পারে অন্য কারণে, সেটা হলো নির্বাচন কমিশনকে কলঙ্কিত করার জন্য। দেখা যাবে যে প্রবাসী ভোটারদের অনেক ভোট হ্যাক হয়ে গেল, তখন তো নির্বাচন কমিশনের পক্ষে এই ঘোষণা করাটা খুব কঠিন হয়ে দাঁড়াইতে পারে। এইটা কিন্তু আপনার কাছে, আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশনকে বেশি সতর্ক থাকতে হবে, তাদের এই ভোটগুলো যেন হ্যাক না হয় বা কোনো ধরনের এমন কোনো কিছুর মধ্যে না পড়ে। দেখা গেল ভোট পড়েছে 50,000, সংখ্যা দেখাচ্ছে 3 লাখ, তো এগুলো যেন না হতে পারে সেই জন্য প্রথমবারের ব্যাপার তো খুব অভিজ্ঞতাহীন এই কাজের মধ্যে। তো এটা আসলে মারাত্মক চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের জন্য। একদম পরিষ্কার, এবং হাতে সময় থাকলে আরো কয়েকটা পয়েন্ট আমার হাতে ছিল, সেগুলো নিয়ে আলাপ করতাম। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই কোনো সামনের আয়োজনে আবার কথা হবে। আমাদের সঙ্গে ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান আমাদের সঙ্গে ছিলেন। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।